সামিয়া আর নাজমিন হন্তদন্ত পায়ে ছুটে গেল সুমুকে খবরটা দিতে। রুমের সামনে এসে দুজন হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো, কিন্তু আশ্চর্যের বিষয়ে রুমে সুমুকে দেখতে পেল না। ওরা দুজন রুম থেকে বেরিয়ে পড়ে বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও পেল না সুমুকে। দৌড়ে নিচে নেমে আসলো ওরা দুজন। গার্ডেনে এসে সামিয়া চিৎকার করে কান্না করে দিয়ে বলল, আম্মু, আপু রুমে নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি আমরা দুজনে, আপু পুরো বাড়ির কোথাও নেই। আরেকটা বোমা ফাটলো যেন শিকদার বাড়ির গার্ডেনে। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামিয়ার দিকে। শামীম সাহেব আরো অসুস্থ হয়ে পড়লেন। শেহরাজ এতক্ষণ বসে বসে সকলে সার্কাস দেখছিল। সামিয়ার কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। শান্ত মস্তিষ্কে রাগের উদয় হলো। সুমু যে বাড়ি ছেড়ে পালিয়েছে সেই বিষয়ে শেহরাজের কোনো সন্দেহ নেই। রাগে হাত মুট করে ফেললো শেহরাজ। রাহিনকে ডেকে বলল, রাহিন এক্ষুনি গাড়ি বের কর। রাহিন ছুটে গিয়ে গাড়ি বের করলো। শেহরাজ বাগান পেরিয়ে যেতেই পা থমকে গেল তার। খুশি বেগম ঠাট্টার স্বরে বললেন, এতক্ষণ আমাকে বলছিলেন, এখন কাকে বলবেন? আমার বান্ধবীর ছেলে না হয় পালিয়েছে, তাহলে এখন আপনার আদরি ভাগ্নি কোথায় ভাইজান? এই মেয়েকে আগে থেকেই আমার সন্দেহ হতো। বিয়ের কথা শোনার পর থেকে অদ্ভুত ব্যবহার করছে। ওকে আমার স্বাভাবিক লাগেনি। দেখে গিয়ে সে হয়তো কোনো নাগরের সাথে ভেগে গিয়েছে। ওর চরিত্র তো কোনো কালেই ভালো ছিল না। হাসি বেগম কাঁদতে কাঁদতে বলল, এইসব তুই কি বলছিস খুশি? আমার সমুর চরিত্র নিয়ে কথা বলছিস তুই? আমার মেয়েটা আগে এমন কি করেছে যার জন্য তুই আজ ওর চরিত্র নিয়ে কথা বলছিস? মিনা বেগম মুখ ভেঙচিয়ে বলল, কিছু মনে করবে না আপা, তবে সুমুর স্বভাব আমার নিজেরও কোনো কালে ভালো লাগেনি। আপনি ওর মা বলেই হয়তো আপনার চোখে এইসব ধরা পড়েনি, বা ধরা পড়লেও হয়তো ওই চোখে দেখেননি। হঠাৎ করে একজন মহিলা বলল, কি বিয়ে রে বাবা! এমন বিয়ে তো আমি আমার জন্মে কোনোদিনও দেখিনি। বরকনে দুজনেই পালিয়ে গেল। ছেলেদের গায়ে তো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের গায়ে তো কলঙ্ক লাগে। কি মেয়ে রে বাবা! বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল। আসলে কি জানো তোমরা সবাই, শুরুর রূপ থাকলেই হয় না, কপালে লাগে। মেয়েটা অলক্ষী বলেই তো এমন হয়েছে আজ। ওই মেয়েকে এখন কে বিয়ে করবে? ভালো ঘরের ছেলে তো দূরে থাক, কোনো রাস্তার ছেলেও ওই মেয়েকে বিয়ে করবে না। মহিলাটির বলা কথাগুলোতে মিনা বেগম আর খুশি বেগম খুশি হয়েছে। বিয়েটা না হোক, সুমুর বদনাম হয়েছে আর এতেই তারা খুশি। শেহরাজ আর দাঁড়িয়ে রইল না, কিছুক্ষণের জন্য কথাগুলো গিলে নিল। রাগটাকে সংযত করে গাড়িটার কাছে গেল। শামীম সাহেব বুকে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বললেন, আমার মেয়ের সম্পর্কে আমি কারো মুখে আর একটা কথাও শুনতে চাই না। হাসি বেগমের দিকে আঙ্গুল তাক করে বললেন, আমার মেয়ের কিছু হলে তোমাকে আমি দেখে নেব। কথাগুলো বলে বুকের ব্যথায় মাটিতে বসে পড়ল শামীম সাহেব। সকলে ছুটে গেল তার কাছে। হাসি বেগম স্বামীকে ধরে কেঁদে উঠলেন। আনোয়ার সাহেব ডাক্তার কল করলেন। শেহরাজ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। শেহরাজের সব ফ্রেন্ডরাও সাথে এসেছে। পুরো রাস্তায় একটা কাকপক্ষীও নেই। সুমুর দেখা এখনো পায়নি ওরা। কে জানে মেয়েটা কোথায় আর কত দূর চলে গেছে। শেহরাজের মনটা খুব অশান্ত হয়ে আছে। অজানা ভয় শেহরাজকে আঁকড়ে ধরেছে। হঠাৎ চোখে পড়ল সামনে কিছু ছেলের দিকে, যারা একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মেয়েটার চিৎকার শুনে ছেলেগুলো উচ্চস্বরে হাসছে। শেহরাজের আর বুঝতে বাকি রইল না মেয়েটাকে। গাড়ি থামিয়ে নেমে আসলো সকলে। ছেলেগুলোর চোখে গাড়ির আলো পড়তে বিরক্তি বোধ করলো ছেলেগুলো। হাত দিয়ে চোখ ঢেকে রাগী স্বরে বলল, এই কারা তোরা? কথাটা শেষ করতে দেরি হলেও ছেলেটার মুখে ঘুষি পড়তে দেরি হলো না। মুহূর্তেই ছেলেগুলো রেগে তেড়ে আসলো। শেহরাজরা ফ্রেন্ডরা ঝাঁপিয়ে পড়লো ছেলেগুলোর উপর। সুমু রাস্তার এক সাইডে ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বিয়ের কথা মনে পড়তে সামনে বড় মাঠের দিকে ভো দৌড় লাগালো সুমু। ছেলেগুলো শেহরাজদের সাথে না পেরে ভয়ে উঠে দৌড়ে পালালো। শেহরাজ হাত ঝাড়তে ঝাড়তে পেছনে ঘুরে তাকিয়ে সুমুকে দেখতে পেল না। চারিদিকে ঘুরে তাকাতে দেখতেই চোখ গেল মাঠের দিকে। শেহরাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। আচমকায় শেহরাজ গাড়িতে গিয়ে উঠে বসলো। রাহিনদের আদেশ করলো গাড়িতে উঠতে। রাহিনরা কিছু না বুঝে উঠে পড়লো গাড়িতে। শেহরাজ গাড়ি স্টার্ট দিল। রাহিনরা তিনটা গাড়ি নিয়ে বেরিয়েছে। শেহরাজ কাউকে গাড়িতে ওঠার টাইম না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রাহিন আর আইয়ুব আগে থেকে গাড়িতে উঠে বসেছিল। শারবাজরা বাকি দুটো গাড়ি নিয়ে বেরিয়েছে। শেহরাজ গাড়ি স্টার্ট দিতে শারবাজ আর নিহালও গাড়ি স্টার্ট দিল। ফাঁকা মাঠ দিয়ে সুমু দৌড়াচ্ছে। হঠাৎ কিছুর সাথে পায়ে লেগে পড়ে গেল। পেছনে ফিরে পায়ের দিকে তাকাতে গাড়ির আলো লাগলো সুমুর চোখে। হাত দিয়ে চোখ ঢাকলো সুমু। গাড়ির ভেতর শেহরাজকে বসতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সুমুর। সুমু খুব ভালো করে জানে তার খান সাহেব তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তারপর সকলে মিলে জোর করে বিয়ে দিয়ে দিবে সুমুকে। মনে মনে কথাগুলো ভেবে বিড়বিড়িয়ে বলল, না, আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না।
একবার যখন বেরিয়ে এসেছি আর ফিরবো না। পায়ের ব্যথা নিয়ে উঠে দাঁড়ালো সুমু। দৌড়ে কিছুটা এগিয়ে যেতে গাড়িগুলো ঘিরে ফেললো সুমুকে। গাড়িগুলো ঘুরছে সুমুর চারপাশ দিয়ে, মাঝখান দিয়ে সুমু দাঁড়িয়ে আছে। পালানোর রাস্তা খুঁজছে সুমু, কিন্তু গাড়িগুলো চারপাশ দিয়ে ঘোরার ফলে সুমু পালাতে পারছে না। আচমকাই গাড়িগুলো থেমে গেল। প্রথমে থেমে যাওয়া গাড়ি থেকে শেহরাজ বেরিয়ে আসলো। শেহরাজ নামার পরপর রাহিনরাও নেমে দাঁড়ালো। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এখনো অশান্ত চোখগুলো পালানোর রাস্তা খুঁজছে। শেহরাজের ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে আবারও দৌড় লাগালো সুমু, কিন্তু শেষ রক্ষা হলো না। শেহরাজ তার বলিষ্ঠ হাত দিয়ে সুমুর হাতের কবজি চেপে ধরে রেখেছে। সুমু এখনো ঘুরে তাকিয়ে দেখেনি তার হাত ধরে রাখা মালিকটার দিকে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে তার হাত ধরে রাখা মানুষটা আসলে কে। এই স্পর্শ সুমুর বড্ড চেনা, আগেও অনেকবার পরিচিত হয়েছে সুমু স্পর্শের সাথে। সুমুর পাজোড়া অবশ হয়ে গেছে, ভয়ে কুকড়ে যাচ্ছে সুমু। শেহরাজের হাতের মধ্যে থাকা হাতটা মুচড়ামুচড়ি করছে সুমু। সে পালাতে চায়, ভয়টাকে গিলে আমতা আমতা করে বলল, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাসায় ফিরতে চাই না, আমি এই বিয়েটা করতে চাই না, হাতটা ছাড়ুন প্লিজ। শেহরাজের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। সুমুর হাত চেপে ধরে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। আচমকাই সুমুর হাতটা ছেড়ে দিল শেহরাজ। সুমুর হাতের বাঁধন আলগা হতে কোনো কিছু না ভেবে পালানোর জন্য দৌড় লাগাতে লাগলো। তখনই শেহরাজ সুমুর হাত চেপে ধরে সুমুকে নিজের দিকে ঘুরিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাঠের ঘাসের উপর পড়ে গেল সুমু। মাঠের ঘাসের উপর পড়ে থাকা ছোট্ট ইটের টুকরোর সাথে ডান হাতটা লেগে কাটা জায়গা দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। মুখে হাত রেখে ডুকরে কেঁদে উঠল সুমু। কান্নাটাকে কোনো মতে গিলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে মারলেন কেন? আমার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? শেহরাজ দুই হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাচ্ছিল সুমুর দিকে। রাহিনরা এসে আটকালো শেহরাজকে। সুমু কান্নারত অবস্থায় রাহিনের দিকে তাকিয়ে বলল, রাফিন ভাইয়া, তোমার চোখের সামনে তোমার এই অসভ্য বন্ধু আমার গায়ে হাত তুললো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবে না তোমার বন্ধুকে? শেহরাজ দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, ওকে চুপ করতে বল রাহিন। আর একটা কথা ওর মুখ থেকে বের হলে আমি ভুলে যাব ও তোর বোন। মেরে এখানে পুঁতে রেখে যাবো ওকে। মারুন, মারুন, মেরে পুঁতে দিন, তারপরেও আমি না আর ওই বাসায় ফিরবো, আর না বিয়েটা করব। শেহরাজ সুমুর বাহু ধরে টেনে তুলল সুমুকে। পায়ের ব্যথায় আহ করে মৃদু শব্দ করলো সুমু। আর্তনাদের শব্দে শেহরাজের কানে যেতেই পাজা কোলে তুলে নিল সুমুকে। কোলের মধ্যে সুমু হাত পা ছুটছে। শেহরাজ সেদিকে আগ্রহ না করে সুমুকে নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির দরজা খুলে ছুঁড়ে মারল সুমুকে গাড়ির ভেতর। ফ্রেন্ডদের জন্য অপেক্ষা না করে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। রাহিনরা সকলে অন্য গাড়িতে উঠে পড়ল। মাঠ ছেড়ে 3টা গাড়ি চলে গেল মেন রোডে। ঠিকদার বাড়ি পুরো থমথমে। প্রতিবেশীরা সুমুর চরিত্র নিয়ে নানান খারাপ মন্তব্য করছে। বর্তমানে সকলে চুপ করে আছে বাকি নাটক দেখার জন্য। শামীম সাহেবের শরীরের অবস্থা এখন একটু ভালো। মিনি হার্ট অ্যাটাক করেছেন তিনি। বাড়িতেই ডাক্তার নিয়ে চিকিৎসা করা হয়েছে তার। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তাকে। গার্ডেনের সকলে থমথমে মেজাজে সুমুর অপেক্ষায় বসে আছে। হঠাৎ বাড়ির গেট দিয়ে ফুল স্পিডে 3টা গাড়ি ঢুকলো। গার্ডেনের সকলে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সামিয়া, নাজমিন, তিশা, রাইফ, রাইসা, ইফতিয়া, লামিয়া ছুটে গেল গাড়ির কাছে। শেহরাজ সুমুকে টেনে বের করলো গাড়ি থেকে। কাউকে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সুমুকে বাড়ির ভেতর। পেছনে পেছনে সকলে ঢুকলো বাড়ির ভেতর। শেহরাজ সুমুকে নিজের রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারল বেডের উপর। সুমু অনবরত কেঁদেই চলেছে। স্যান্ডি লাগেজ হাতে নিয়ে শেহরাজের পাশে দাঁড়িয়ে আছে। স্যান্ডির কাছ থেকে লাগেজ নিয়ে লাগেজটা খুললো শেহরাজ। ভেতর থেকে টকটকে লাল রঙের একটা লেহেঙ্গা বের করে ছুঁড়ে মারল সুমুর মুখের উপর। দাঁতে দাঁত পিষে সুমুর দিকে তাকিয়ে বলল, 15 মিনিট টাইম দিলাম তোমাকে। এই 15 মিনিটের মধ্যে নিজের গাড়ির সব কিছু চেঞ্জ করবে তুমি। মাইশার দিকে তাকিয়ে বলল, এই লাগেজে যা যা আছে সব কিছু দিয়ে 15 মিনিটের মধ্যে ওকে নতুন করে বিয়ের সাজে সাজিয়ে দাও। আর হ্যাঁ, সবার আগে হাত দুটো ব্যান্ডেজ করে দিও। তোমাদের কাজ শেষ হয়ে গেলে আমাকে জানাবে। সুমুর দিকে আঙ্গুল তাক করে বলল, ওরা সাজানোর পর যদি তোমার চোখ থেকে 1 বিন্দু পরিমাণ পানি পড়ে, মেকআপ নষ্ট হয়, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। একটা চোর ডান গালে পড়েছে, আর একটা চোর তোমার বাম গালে পড়বে। মেকআপ ছাড়াই তোমার 2টা গালে ব্লাশের মতো কাজ করবে, যার কোনো সাইড ইফেক্ট নয়, একদম ন্যাচারাল ব্রাশ। ঠান্ডা গলায় সুমুকে শাসিয়ে রুম থেকে বেরিয়ে গেল শেহরাজ। মাইশারা কিছু বুঝলো না, শুধু রোবটের মতো শেহরাজের হুকুম পালন করার জন্য রুমের মধ্যে ঢুকলো ওরা। ঠিক 15 মিনিটে সুমুকে নতুন করে বিয়ের সাজে সাজালো মাইশা। সুমুর শরীরে পরিহিত লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত অর্নামেন্টস ইউনিক আর অনেক এক্সপেন্সিভ। প্রতিটা জিনিস চোখ ধাঁধানো সুন্দর। সুমুকে দেখতেও অপূর্ব সুন্দর লাগছে। বাগানে বড়রা সকলে উপস্থিত, কেউ বুঝতে পারছে না শেহরাজ ঠিক কী করতে চাইছে। আনোয়ার সাহেব অনেকবার শেহরাজকে প্রশ্ন করেছে, কিন্তু শেহরাজ কোনো উত্তর দেয়নি। ব্ল্যাক স্যুট বুট পরে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। সামিয়া এসে শেহরাজকে বলল, ভাইয়া আপু পুরো তৈরি।
কথাটা শোনার সাথে সাথে শেহরাজ বাড়ির ভেতরে চলে গেল। কিছু সময় বাদে সুমুকে হাত ধরে নিয়ে এলো গার্ডেনে। সুমু রোবটের মতো মাথা নিচু করে হেঁটে আসছে, দেখে মনে হচ্ছে ওর ভিতরে প্রাণ নেই। কাজী সাহেব চলে গিয়েছিল। রাহিন গিয়ে কাজীকে আবারও ধরে নিয়ে এসেছে। শেহরাজ সুমুকে সাথে নিয়ে কাজীর সামনে গিয়ে বলল, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। উপস্থিত সকলে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শেহরাজের দিকে। আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে বলল, বিয়ে পড়ানো শুরু করবে মানে? পাত্র নেই, কার সাথে বিয়ে হবে? শেহরাজের নির্বাক উত্তর দিল। আমার। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। সুমু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজের সেদিন রাতের বলা কথাগুলো মনে পড়তে সুমুর রাগ হল। উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কিছুতেই না, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কাজী সাহেব, এখানে কোনো বিয়ে হবে না। শেহরাজ অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো সুমুর দিকে। শেহরাজের চোখের দিকে তাকিয়ে তখনের চরের কথা মনে পড়তে চুপসে গেল সুমু। খুশি বেগম রাগী স্বরে বললেন, তুমি বিয়ে করবে মানে? হ্যাঁ, আমি বিয়ে করব। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি ঠিক কি বলছো? ভেবে বলছো? শেহরাজ খান তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত ভেবেই নিয়েছে, শুধু একটা জিনিস ছাড়া। আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে বললেন, কোনটা? শেহরাজ আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে আঙ্কেল। কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আইয়ুব আর রাহিন কাজীকে শেহরাজের বাবার নাম বলে দিল। কাজী সাহেব শেহরাজের দিকে তাকিয়ে বলল, দিনমোহর কত লিখবো বাবা? শেহরাজ এক পলক সুমুর দিকে তাকিয়ে বলল, 1 কোটি লেখেন আর সাথে আমার নামটাও লেখেন। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। প্রতিবেশীরা কানাঘুষা শুরু করলো। কাজী অবাক হয়ে বলল, এত টাকা লিখবো বাবা? শেহরাজ বাঁকা হেসে বলল, শেহরাজ খানের বউয়ের মূল্য আরও অনেক বেশি কাজী সাহেব। এই সামান্য টাকা থেকেও শেহরাজ খানের বউয়ের পায়ের একটা নখের মূল্য অনেক বেশি। উপস্থিত সকলে একের পর এক অবাক হয়েই যাচ্ছে। কাজী সাহেব আবারও বললেন, সে বুঝলাম, কিন্তু তোমার নামটা কেন লিখতে বলছো বাবা? শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, বউ শুধু পালতে চাইছে কাজী সাহেব, তাই দিনমোহরের সাথে সাথে কাগজে কলমে নিজেকেও লিখে দিলাম, যাতে বউ পালাতে চাইলে বা কখনো আমাকে ছেড়ে চলে যেতে চাইলে দিনমোহর হিসেবে আমাকেও সাথে নিয়ে আসতে নিতে হয়। তবে টাকা দিনমোহরটা বউকে আমি আগেই দিয়ে দেব। এখন আপনি বেশি প্রশ্ন না করে বিয়েটা পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সুমুকে কবুল বলতে বলা হলো। সুমু কবুল কিছুতেই বলবে না বলে ঠিক করেছে। শেহরাজ সুমুর কানের কাছে গিয়ে একটু চাপা স্বরে বলল, একটু তাকেই দেখো তো, এখানে সবাই উপস্থিত আছে, শুধু তোমার বাবা মানে আমার শ্বশুরমশাই ছাড়া। সুমু মাথা তুলে তাকালো, শামীম সাহেবকে খুঁজলো কিন্তু পেল না। শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমার আব্বু এখানে নেই কেন খান সাহেব? শেহরাজ আলতো হেসে বলল, কারণ তোমার বাবা এখন আমার কাছে বন্দি। যদি তুমি বিয়েটার কোনো ঝামেলা ছাড়াই চুপচাপ করে নাও, তাহলে বিয়ে শেষে তুমি তোমার বাবাকে চোখের সামনে দেখতে পাবে। সুমুর আজ তার খান সাহেবকে অচেনা লাগছে। এই মানুষটাকে চিনতে পারছে না। সুমু করুণ স্বরে বলল, আপনার তো অন্য কেউ আছে খান সাহেব, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, কারণ আমার একটা দিয়ে হয় না, তাই তোমাকে বিয়ে করেছি। পেয়ে গেছো তুমি তোমার প্রশ্নের উত্তর। এখন কবুলটা বলবে নাকি তোমার আব্বুকে আমি? শেহরাজ কথাটা শেষ করার আগে সুমু 3 কবুল বলে দিল। আইয়ুবরা উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব শেহরাজকে কবুল বলতে বলল। শেহরাজ বেশি সময় না নিয়ে পরপর 3 কবুল বলে দিল। সকলে আবারও একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। শেহরাজ আর সুমু রেজিস্ট্রি পেপারে সাইন করলো। বিয়ে সম্পূর্ণ হতেই শেহরাজ আইয়ুবকে ডেকে কিছু একটা বলল। আইয়ুব কাজীকে নিজের সাথে নিয়ে চলে গেল। 5000 টাকা কাজীর হাতে দিল আইয়ুব। কাজী খুব খুশি হয়ে শেহরাজ আর সুমুর জন্য দোয়া করলো। সুমুর মাথাটা ঘুরছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে শক্ত রেখে চাপা স্বরে শেহরাজকে বলল, এইবার আমার আব্বুর কাছে আমাকে নিয়ে চলুন খান সাহেব। শেহরাজ দুষ্টু হেসে বলল, এখন তো আমাদের বাসর বউ, শ্বশুর আব্বার সাথে কাল দেখা করো, চলো এখন রুমে যাই। সুমু বিরক্ত হলো, রাগটাকে দমিয়ে রেখে বলল, প্লিজ বলুন না আব্বু কোথায়? তোমার আব্বু বাড়িতেই আছে, তার এখন একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে, এখন ঘুমাচ্ছে। সুমুর বুকের ভিতর ছাত করে উঠলো। আজ তার আব্বুর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করলো। সুমু হি হু করে কেঁদে দিল। সুমু উঠে দাঁড়িয়ে শামীম সাহেবের কাছে যেতে নিবে, তখনই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল সুমু। সেই রাস্তার বলিষ্ঠ হাত দিয়ে ধরে ফেললো সুমুর দেহখানা। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে সুমুকে পাজা কোলে তুলে নিল শেহরাজ। রাহিমকে ডাক্তার ডাকতে বলে বাড়ির ভেতরে যাবার জন্য পা বাড়াতে গিয়েও দাঁড়িয়ে পড়লো সে। গার্ডেনে সকলকে একবার পরখ করে বলল, আজ এই মুহূর্তে থেকে সুমু শেহরাজ খানের লিগ্যাল ওয়াইফ মিসেস সুমাইয়া খান। আজকের পর কি ওর চরিত্র নিয়ে কোনো বাজে কথা বললে তাকে জাহান্নাম থেকে আমি স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্বে ঘুরিয়ে নিয়ে আনবো। সো বি কেয়ারফুল। সকলকে ঠান্ডা মাথায় শাসিয়ে হনহনিয়ে চলে গেল বাড়ির ভিতর। নিজের রুমে এসে সুমুকে বেডে শুইয়ে দিল। শিকদার বাড়ির সকলে আজ চুপ করে গেছে, কারো মুখে কোনো কথা নেই। মেহমানদের খাইয়ে সকলে নিজ নিজ রুমে চলে গেছে। রাতে কারো খাওয়া হয়নি।
সকলে খুব ক্লান্ত। সুমুর শরীর দুর্বলতার জন্য স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ইঞ্জেকশন। ইফতিয়া নিজের মায়ের কাছে বসে অঝরে কাঁদছে। খুশি বেগম একদম চুপ মেরে গেছে। রাইসা, লামিয়ারও মন খারাপ। মিনা বেগম নিজের রুমেই আছেন। নিজেদের এমন সুন্দর প্ল্যান ভেস্তে গিয়েছে বলে সকলেই চুপ মেরে গেছে। শামীম সাহেবের ঘুম আর ভাঙেনি। হাসি বেগম স্বামীর পাশেই আছে। শেহরাজ ছাদে দাঁড়িয়ে আছে, পাশে তার বড় দুইটা লাগেজ। রাহিনরা শেহরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। শেহরাজ লাগেজ থেকে সমস্ত জিনিস বের করে লাগেজ সহ আগুন জ্বালিয়ে দিল। রাহিন নীরবতা ভেঙে বলল, রিফাত কোথায় আজকে? হানিমুনে। অমিত বিরক্তিসূচক শব্দ করে বলল, এখন প্লিজ হেয়ালি করিস না এসকে, খুলে বল সবটা। রিফাতের সাথে কি করেছিস তুই? স্যার ঠিকই তো বলেছে, ওই ছেলেটা এখন হানিমুনে। উপস্থিত সকলে একই সাথে কি বলে উঠল। শেহরাজ ছাদের শেষ প্রান্তে গিয়ে দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, রিফাতের বিয়ে হয়ে গেছে আর সন্ধ্যায়। এখন রিফাত হানিমুনে গেছে। বিয়ে কার সাথে হলো ওর? ওর গার্লফ্রেন্ডের সাথে। কিন্তু ভাইয়া, তুমি ওই ছেলেটাকে কিছু না বলে ছেড়ে দিলে? তোরা হয়তো ভুলে যাচ্ছিস, কোনো নির্দোষ মানুষকে আমি আঘাত করি না। ও সুমুকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে ও কিভাবে তোর কাছে নির্দোষ হলো? শেহরাজ আইয়ুবের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ও সুমুকে বিয়ে করতে চায়নি। ও আজান্তা নামের একটা মেয়েকে ভালোবাসে। রিফাতের মা রিফাতকে নিজের অসুস্থতার ভয় দেখে বিয়েতে রাজি করেছিল। এই বিয়েটা সুমুকে সারা জীবনের জন্য কষ্ট দেওয়ার জন্য করানো হতো, কারণ রিফাত কোনোদিনও সুমুকে তার ভালোবাসার মানুষটা জায়গা দিতে পারে না। সুমু এই বিষয়টা প্রি প্ল্যান করে দেওয়া হচ্ছিল। রাহিন ভ্রু কুচকে বলল, কিন্তু ফুপি আন্টি তো বললো যে রিফাত ভালো ছেলে, নিজের ইচ্ছা মত দিয়েছে, আর রিফাতের সম্পর্কে নাকি তিনি সব খবর নিয়েছিল। শেহরাজ বাঁকা হেসে বলল, সবটা মিথ্যে ছিল, প্ল্যান মাফিক করা হচ্ছিল। আর এই প্ল্যানের পিছনে ছিল খুশি আন্টি, মিনা আন্টি আর ইফতিয়া। সকলে অবাক হয়ে গেল। রাহিন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ রাহিনের অবস্থা বুঝতে পেরে সবটা খুলে বলল সবাইকে। রাহিন আর কোনো কথা বলল না, চুপ করে রইল। নিহাল বলল, তাহলে এগুলো কেন পড়লি? রিফাতের টাকায় কেনা বলে? শেহরাজ হেসে বলল, এগুলো সব আমার টাকায় কেনা। তাহলে পড়লি কেন? প্রথমত এগুলো রিফাতের পছন্দ করা, দ্বিতীয়ত রিফাতের গার্লফ্রেন্ডের আছে এই সেম জিনিস নিয়ে রিফাত বিয়ে করেছে। সেদিন রিফাতের পছন্দ করা সব কিছু দুটো করে কেনা হয়েছিল, সমু আর অজান্তার জন্য। সমুর জন্য পুরো জিনিসগুলো আমার টাকা কেনা, আর অজান্তার জন্য রিফাতের টাকা কেনা। আর রিফাতের পছন্দ করা জিনিস আমার বউ ব্যবহার করবে, তা ভাবলে কি করে? আর যেগুলো পরিয়ে রিফাত তার গার্লফ্রেন্ডকে আজ বিয়ে করেছে, সেই সেম জিনিস পরিয়ে সেটা আজকাল তার সুইটহার্টকে বিয়ে করবে। টু ফানি। রিসান কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, খুশি আন্টিদের প্ল্যান সম্পর্কে তুই কি করে জানলি? আমরা বলেছি। সকলে পেছনে ঘুরে তাকালো। সামিয়া আর নাজমিন দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। ওদের দুজনকে দেখে সকলেই অবাক হলো। শেহরাজ ভ্রু কুচকে বলল, তোমরা ওকে একা রেখে এখানে এসেছো কেন? নাজমিন গলার স্বর নিচু করে বলল, আপনি এখন রুমে যান ভাইয়া, আপুর এখন আমাদের থেকেও আপনাকেই দরকার বেশি। এসকে আজ তো তোর বাসর রাত, কিন্তু আজ তো তুই বাসর করতে পারবি না। সুমু তো ঘুমিয়ে আছে। থাক, মন খারাপ করিস না। সুমু সুস্থ হলে আমরা সকলে মিলে তোদের জন্য লাক্সারি বাসর রাতের ব্যবস্থা করব। শেহরাজ রাগী লুক নিয়ে এক পলক আইয়ুবের দিকে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেল। শেহরাজ ছাদ ছেড়ে যেতেই সকলে উচ্চস্বরে হেসে উঠল। শিকদার বাড়িতে আজ পুরো থমথমে পরিবেশ। সকাল থেকেই সকলে চুপচাপ। রোজগারের মতো ড্রয়িং রুমে আজ কারো ভিড় নেই। সকলে যার যার মতো রুমের মধ্যে আছে। শামীম সাহেব এখন অনেকটাই সুস্থ। ঘুম ভাঙার পর মেয়ের খবর জানার জন্য উতলা হয়ে পড়েছিলেন তিনি। হাসি বেগম সবকিছু খুলে বলেন শামীম সাহেবকে। তারপর থেকে শামীম সাহেব আরও চুপ মেরে গেছে। শেহরাজ কাল রাত থেকে খুবই প্রফুল্ল মেজাজে আছে। সকালে একবার বন্ধুদের সাথে নিয়ে বাহিরে ঘুরেও এসেছে। সুমুর সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে শেহরাজের রুমে দেখে খুব অবাক হয়েছে। মস্তিষ্ক আস্তে আস্তে সচল হতে কাল রাতের কথা মনে পড়ে সুমুর। শামীম সাহেবের কথা মনে পড়তে ছুটে যায় শামীম সাহেবের কাছে। খুশি বেগম আর হাসি বেগম কাল রাতের পর থেকেই ক্ষেপে আছেন। সুমুর ক্ষতি করাটা এখন তাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাইশা কাল শ্বশুর বাড়ি চলে যাবে। বাড়ির কারোর মনের অবস্থা খুব একটা ভালো না। সুমু দুপুরে খেয়ে এসে বসেছিল শামীম সাহেবের কাছে। কাল রাতের পর শেহরাজের সাথে আর দেখা হয়নি সুমুর। দেখা হয়নি বললে ভুল হবে, সুমু নিজে থেকে দেখা করতে চায়নি। শেহরাজের রুমের দরজায় বাহিরে দাঁড়িয়ে আছে সুমু। ভিতরে যেতে খুব অস্বস্তি বোধ করছে। এতদিনের পরিচয়টা কেমন এক নিমিষেই বদলে গেল। সুমুর খান সাহেবের যদি অন্য কেউ না থাকতো তাহলে হয়তো আজকে সুমু খান সাহেবের বউ হওয়ার খুশিতে পাগল হয়ে পাবনা চলে যেত। কিন্তু এখন সে কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। হঠাৎ রুমের ভেতর থেকে শেহরাজ বলল, বাইরে অন্বেষণ না করে ভেতরে আসো।
রুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সুমু। আলতো হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমটা ডিম লাইটের লাল আলোয় আলোকিত, দেখতে বেশ রোমাঞ্চকর লাগছে। রুমটার চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নিল সুমু। শেহরাজকে একধানে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারায় ভরা আকাশের দিকে একধানে তাকিয়ে রইল সুমু। আজ তার সাথীর সাথে অনেক কথা বলার আছে সুমুর। আকাশের চাঁদও সুমুর দিকে তাকিয়ে সুমুর কথা শোনার অপেক্ষায় আছে। এভাবে কেটে গেল কতটা সময় কে জানে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল সুমু। সাথে চেনা পরিচিত পারফিউমের মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে সুবাসটাকে বুক ভরে টেনে নিল সুমু। শেহরাজ সুমুর কর্ম দেখে নিঃশব্দে আলতো হাসলো। কতটা সময় গেল কে জানে। ওভাবেই দুজন চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শেহরাজ নীরবতা ভেঙে বলল, রুমে চলো সুমু, এখানে দাঁড়িয়ে থাকলে জ্বরটা আবার ফিরে আসবে। চোখ খুলে তাকালো সুমু, কণ্ঠে কাতরতা নিয়ে বলল, আপনি এমন কেন করলেন খান সাহেব? শেহরাজ এক পা এগিয়ে সুমুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কোনটা? সুমুর দৃষ্টি আকাশে চাঁদের দিকে আফসোসের স্বরে বলল, এই বিয়েটা। শেহরাজ অকপটে জবাব দিল, শেহরাজ খানের চোখের সামনে কোনো মায়ের জাতিকে নিয়ে কেউ বাজে কথা বললে সেটা শেহরাজ খান নিতে পারে না। সুমু ঘুরে দাঁড়ালো শেহরাজের দিকে। শেহরাজ চোখের দিকে তাকিয়ে বলল, তাই বলে বিয়ে করে নেবেন? আপনার ভালোবাসার মানুষটার কি হবে এখন? শেহরাজ তাকালো সুমুর দিকে, ভালো করে কিছুক্ষণ পরখ করলো। সুমুকে ইচ্ছে না থাকা সত্ত্বেও বলল, ও মানে ফিরে গিয়ে তোমাকে ডিভোর্স করিয়ে দেব। তুমি তখন আমার বাসার সার্ভেন্ট হিসেবে থাকবে। রোজ 3 বেলা আমার আর আমার হবুর জন্য চা কফি বানিয়ে খাওয়াবে। আর তাছাড়া তুমি নিজেও তো এমনটা চেয়েছিলে, তাই না? ছলছল করছে সুমুর চোখ দুটো। কান্নাকে সুমু তার চিরসাথী বানিয়ে নিয়েছে। শেহরাজের চোখ থেকে চোখ সরিয়ে নিল সুমু। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলল, তার একটা ছবি দেখাবেন? কেন? নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী নারী। একজন অভাগী হয়ে একজন ভাগ্যবতী নারীকে দেখার কৌতূহলটা খুব বেশি জেকে ধরেছে আমাকে। তাই তাকে একটিবার দেখে নিজেকে একটু ভাগ্যবতী ভাবতে চাই। যদিও তাকে দেখতে চাইবার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবুও। ঠিক আছে, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দেব, তবে ছবিতে না, ফেস টু ফেস দেখা করে দেব। সুমু আর কোনো কথা বলল না, চুপচাপ রুমের ভিতর চলে আসলো। শেহরাজও সুমুর পিছু পিছু রুমে চলে আসলো। সুমু মেঝেতে বিছানা করছে নিজের জন্য। শেহরাজ এগিয়ে গিয়ে মেঝেতে বিছানাকে পা দিয়ে লাথি মেরে নষ্ট করে দিল। সুমু কোনো কথা না বলে এলোমেলো করে দেওয়া বিছানাটা আবারও ঠিক করতে লাগলো। শেহরাজ ভ্রু কুঁচকে বলল, এইসব সিনেমেটিক ড্রামা অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো। সুমু তবুও কোনো কথা না বলে নিজের কাজে মন দিল। শেহরাজ এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর বাহু ধরে টেনে দাঁড় করালো সুমুকে। চোখ তুলে তাকালো সুমু। শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, সোজা কথা কানে যায় না, তাই না? যা বলেছি তাই করো। আমার সাথে ঘাতরামি একদম করতে আসবে না। চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো, নয়তো ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ধাক্কা মারিয়ে নিচে ফেলে দেবো। শালা আমি ভালো হলে গোটা দুনিয়াটা খারাপ হয়ে যাচ্ছে দেখছি। সুমু আফসোসের স্বরে বলল, কেন খান সাহেব, আপনি খারাপ বুঝি? শেহরাজ কিছুটা অস্বস্তি বোধ করলো। প্রসঙ্গ পাল্টে বলল, তোমার শরীরে জ্বর ভাবটা এখনো আছে, নিচে শরীরে জ্বরটা আবারও ফিরে আসতে পারে। সো বেশি কথা না বলে যেটা বলেছি সেটা করো। সুমু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দয়া করছেন? শেহরাজ এক ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, দয়া? হ্যাঁ, দয়া। দয়া করছেন আপনি আমাকে। প্রথমত, আমার মান সম্মান বাঁচানোর জন্য নিজের ভালোবাসার মানুষ থাকার সত্ত্বেও আমাকে বিয়ে করে দয়া করেছেন। আর দ্বিতীয়ত, মেঝেতে শুলে আমার জ্বর আবার ফিরে আসতে পারে বলে আমাকে বেডে শুতে দিয়ে দয়া করছেন। শেহরাজ 3 আঙ্গুলের সাহায্যে সুমুর চোয়াল চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো? তোমার তো নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে তুমি শেহরাজ খানের বর্তমান লিগ্যাল ওয়াইফ। তুমি কি ভাবো মেয়ে, তোমাকে নিয়ে সারাদিন পড়ে থাকার মতো এত সময় আমার কাছে আছে? বুঝেছি, সোজা কথা তোমার কানে ঢুকবে না, তোমাকে তোমার ভাষায় বোঝাবো আমি। কথাগুলো বলে সুমুকে টেনে নিয়ে বেডের উপর ফেলে দিল। রাগে গা জ্বলে যাচ্ছে সুমুর, তবুও কোনো কথা না বলে বিছানা থেকে নেমে যেতে চাইলো। শেহরাজ সুমুকে রেখে আলমারির কাছে গেল। আলমারি থেকে সুমুর 4টা ওড়না বের করে আনলো। আজ সকালে সুমুর যাবতীয় জিনিসপত্র শেহরাজের রুমে শিফট করা হয়েছে, সেখান থেকে 4টা ওড়না বের করে আনলো শেহরাজ। 2টা ওড়না দিয়ে সুমুর 2 হাত বাঁধলো বেডের সাথে, আর বাকি 2টা ওড়না দিয়ে 2 পা বাঁধলো। 2 হাত পকেটে গুজে সুমুর সামনে দাঁড়িয়ে বলল, তুমি এভাবেই সারা রাত পড়ে থাকবে। শেহরাজ সুমুর পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে সুমুর শরীরে জড়িয়ে দিল। তারপর কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গিয়ে বসলো ল্যাপটপের সামনে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ছাদের 2 প্রান্তে দাঁড়িয়ে রয়েছে দুজন ব্যক্তি। কারো মুখে রাতটুকু অবধি নেই। নীরবতা ভেঙে শামীম সাহেব বলল, বিয়েটা কি তুমি ভেবে করছো? শেহরাজ পকেটে হাত ঢুকে আকাশের দিকে তাকিয়ে বলল, শেহরাজ খান তার জীবনের প্রতিটা কাজ ভেবে করে শ্বশুরমশাই, কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার সময় এত ভেবে বাসেনি। শামীম সাহেব কেসে উঠলেন। শেহরাজ শামীম সাহেবের অবস্থা দেখে গোপনে দুষ্টু হেসে বলল, পরশু আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য।
শামীম সাহেব শেহরাজের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ শেহরাজের দিকে তাকিয়ে থেকে গটগট করে ছাদ থেকে নেমে চলে গেল। বলার অনেক কিছু থাকলেও শেহরাজের নির্লজ্জ মার্কা কথা শোনার পর নিজের কথাগুলো বলার রুচি মরে গেছে শামীম সাহেবের। শেহরাজ তার শ্বশুরমশাইয়ের অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল, একদম প্রাণ খোলা হাসি, যেই হাসিতে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কারোর নামটা পর্যন্ত সহ্য হয় না, সেইখানে সেই মানুষটার যদি অন্য একটি ভালোবাসার মানুষ থাকে, এটা দুনিয়ার কোনো মানুষই মেনে নিতে পারে না। ভালোবাসার মানুষটা হবে একদম একান্তই নিজের। যদি অন্য কারো 1%ও হয়, তাহলে যতই ভালোবাসা থাকুক না কেন, সেই মানুষটাকে আমার চাই না। আমার খান সাহেব পুরোটাই অন্য কারো। যেইখানে আমাদের বিয়ে হয়ে গেছে, সেইখানে আমি কিভাবে তার মুখে অন্য কারোর মেনে নিব? সৃষ্টিকর্তা কপালে লিখতেন না তাকে, তবুও মেনে নিতাম, কিন্তু কিছুক্ষণের জন্য লিখে আবারও কেড়ে নেয়ার মানেটা আমার কাছে অস্পষ্ট। হয়তো এর পেছনেও আপনার কোনো কারণ আছে। দুনিয়াতে হয়তো তারাই সবচেয়ে দুঃখী যারা ভালোবাসার মানুষটাকে পেয়েও হারায়। রুমের দরজা খোলার শব্দ হতেই সুমু ডায়েরিতে কলম চালানো অফ করে দেয়। পেছনে ফিরে দেখে তার খান সাহেব দাঁড়িয়ে আছে। চটজলদি ডায়েরিটা ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রেখে চেয়ার ছেড়ে দাঁড়ায়। শেহরাজ ফোনে স্ক্রল করতে করতে বিছানায় পা ঝুলিয়ে বসে। এক পলক সুমুকে পরখ করে আবারও ফোনে মন দিয়ে বলে, এখন তো আমি তোমার হাজব্যান্ড, তাহলে এখন এত কিসের বিরহ তোমার, যার জন্য সকাল সকাল ডায়েরি নিয়ে বসেছো? সুমু এক পলক শেহরাজের দিকে তাকালো, মাথা নিচু করে রুম ত্যাগ করার জন্য পা বাড়ালো। দরজার কাছে যেতেই শেহরাজ ডেকে উঠল। সুমু? সুমু দাঁড়িয়ে পড়ল, পেছনে ফিরে না তাকিয়ে বলল, কিছু বলবেন? ফোনে স্ক্রল করতে করতে শেহরাজ জবাব দিল, কাল কক্সবাজার যাচ্ছি আমরা, রাতের মধ্যেই তোমার জিনিসপত্র প্যাক করে নিও। শেহরাজের কথা শুনে সুমু আতকে উঠল, পেছনে ফিরে তাকালো শেহরাজের দিকে, আতঙ্কের স্বরে বলল, আপনারা যান, আমি কোথাও যাব না। শেহরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? আমি আর কক্সবাজার যেতে চাই না। কিন্তু সুমু, আমার প্রিয় মানুষটাকে দেখতে হলে তো তোমাকে কক্সবাজার যেতেই হবে, তাই না? কেন? কক্সবাজার কি? দেখো, আমার সব ফান ফলোয়াররা জানে যে আমার সমুদ্র বেশি পছন্দ। তুমিও নিশ্চয় জানো আমি আমার ভালোবাসার মানুষটাকে বাংলাদেশে আসতে বলেছি কাল। ওকে যেহেতু তোমার সামনে শো করাবো, সেহেতু সেই শোটা না হয় আমার কোনো প্রিয় একটা জায়গায় করানো হোক। সুমু পারবে না তার খান সাহেবের মুখের উপর বারণ করতে, কিন্তু সুমুর যেতেও ভয় লাগছে। আবার খান সাহেবের ভালোবাসার মানুষটাকেও দেখার প্রবল ইচ্ছা মনে জেগেছে। সুমু করুণ দৃষ্টিতে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমি যাব খান সাহেব। এই সুমুও দেখতে চায় ভাগ্যবতী নারীদের ঠিক কেমন দেখতে হয়। সুমু দেখতে চায় কে সেই ভাগ্যবতী নারী, যে নারী না চাইতেই সুমুর খান সাহেবকে পেয়েছে। সুমু দেখতে চায় খান সাহেব, ভাগ্যবতী নারীরা দেখতে ঠিক কতটা সুন্দর হয়। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে পড়ল সুমু। শেহরাজ তাকিয়ে রইল সুমুর যাওয়ার পানে। শেহরাজ জানে এখন এই পাগলি অবুঝ মেয়েটা হয়তো কোথাও গিয়ে সকলের অগোচরে খুব কাঁদবে। তবে শেহরাজ চায় সুমু তাকে হারানোর ভয় পাক। মানুষ একবার হারানোর ভয় পেলে বা হারাতে হারাতে কিছু পেলে সেই জিনিসের কদর বেশি করে, যত্ন বেশি করে, ভালো বেশি বাসে। আর যেই জিনিস মানুষ সহজে পেয়ে যায় সেই জিনিসের মূল্য বেশি থাকে না মানুষের কাছে। শেহরাজ দেখতে চায় সুমুর চোখে শেহরাজকে পেয়েও হারানোর ভয় ঠিক কতটা। শেহরাজ জীবনে প্রথমবার কোনো মেয়েকে নিঃস্বার্থের মতো ভালোবেসেছে। সেই মেয়ে ঠিক কতটা যোগ্য তার ভালোবাসা পাওয়ার, এইটা শেহরাজ দেখতে চায়। শেহরাজ সুমুর অনুভূতিগুলো বোঝে, তবে এই অনুভূতিগুলো সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের আবেগ শেহরাজ জানতে চায়। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হয়েছে। আনোয়ার সাহেব এই 2 দিন চুপ ছিলেন, তবে আজ তিনি সকলের সাথে, বিশেষ করে শেহরাজের সাথে পার্সোনালি কথা বলতে চায়। শামীম সাহেব, রিসাত সাহেব, ইস্তিয়াক সাহেব, আনোয়ার সাহেব সোফায় গম্ভীর মুখে বসে আছেন। মিনা বেগম আর হাসি বেগম সকলের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। খুশি বেগম আজ কোনো কাজে হাত লাগায়নি। মাইশারা সকালেই চলে গেছে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হলেও শেহরাজ এখনো নিচে নামেনি। আনোয়ার সাহেব রাহিনের উদ্দেশ্যে বললেন, তোমার বন্ধুকে গিয়ে বলো একটু তাড়াতাড়ি আসতে। রাহিন কিছু বলতে নিবে তার আগে শেহরাজ হাজির হলো ড্রয়িং রুমে। ঠোঁটের কোণে সবসময় ক্ষুদ্র বাঁকা হাসি লেগেই থাকে তার। সাহেবী স্টাইলে গিয়ে বসলো সোফায়। আনোয়ার সাহেবের মুখোমুখি সকলে তাকিয়ে আছে শেহরাজের দিকে। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাসি বেগম চায়ের ট্রে এনে টেবিলের উপর রাখলো। সকলকে একে একে চা দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। খুশি বেগম আর ইফতিয়া ডাইনিং টেবিলে বসে আছে। ইফতিয়া হাতে থাকা আপেলে ছোট ছোট কামড় বসাচ্ছে। মিনা বেগম রান্নাঘর ছেড়ে এসে দাঁড়ালো হাসি বেগমের পাশে। রাইফ তিশা রুমে বসে পড়েছে। শেহরাজ এক ভ্রু কুচকে তাকিয়ে আছে আনোয়ার সাহেবের দিকে। আনোয়ার সাহেব চায়ের কাপে ছোট একটা চুমুক দিয়ে বললেন, বিয়ের দিন রাতে তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আজ আবার করছি। এই বিয়েটা কি তুমি ভেবে করছো? শেহরাজ অকপটে জবাব দিল, আপনি এক প্রশ্ন বারবার করতে কি ভাবছেন? আমার উত্তর বদলে যাবে? আনোয়ার সাহেব মুখটা আরো গম্ভীর করে বললেন, তাহলে তুমি ভেবে করছো? আমার একবার বলা কথা শতবার বলার সমান আঙ্কেল। তোমার পরিবার তারা কি এখনো জানে?
বিষয়টা না হয় এখন সারপ্রাইজ হিসেবে থাক তাদের জন্য। তোমার কি মনে হয় তারা আমাদের মেয়েকে মেনে নেবে? মানে তোমরা তো আফগানি, তবে হ্যাঁ এইটা ঠিক যে তোমরা এখন ওমানে থাকো, কিন্তু তবুও আফগানি তো। তোমরা পাঠান তালেবান, তোমাদের ইন্টারন্যাশনাল ভাষা পাস্ত। তোমার পরিবার কি মেনে নেবে সুমুকে? নিজেদের রীতিনীতির বাইরে গিয়ে কি এই বিয়েটা মানবে তারা? আঙ্কেল, কখনো কখনো রীতিনীতির বাইরে গিয়েও আমাদের অনেক কিছু করতে হয়, তবে এইসব নিয়ে আপনারা টেনশন করবেন না। এই ব্যাপারগুলো আমার উপর ছেড়ে দিন। বিয়েটা যখন স্বেচ্ছায় করেছি তখন নিজের বউকে সসম্মানে নিজের বাড়িতে তার যোগ্য মর্যাদাটুকু দেওয়ার দায়িত্বটাও আমার। শামীম সাহেব খুব খুশি হলেন জামাইয়ের কথা শুনে, তবে মুখে কিছু বললেন না। আনোয়ার সাহেব বরাবরই শেহরাজকে খুব পছন্দ করতেন। সুমুর মতো মেয়ের জন্য শেহরাজের মতো ছেলে একদম পারফেক্ট। যে কোনো বাবা মাই স্বপ্ন দেখবে এমন ছেলেকে মেয়ের নিজের জামাই হিসেবে। আনোয়ার সাহেব শেহরাজের কথায় ভরসা পেলেন। তিনি জানেন শেহরাজ অবশ্যই সুমুকে ভালো রাখবে। আনোয়ার সাহেব বললেন, তাহলে এখন ঠিক ঠিক করতে চাইছো? সুমুকে কি এখনো নিয়ে যেতে চাইছো সাথে? বিয়েটা যখন আমি করেছি বউ রেখে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আঙ্কেল। তবে এখন এইসব নিয়ে ভাবছি না, এখনও তো অনেকটা সময় আছে হাতে। সুমুর পাসপোর্ট ভিসা হলেই এসব নিয়ে ভাববো, এখন অন্য কিছু নিয়ে ভাবি। আনোয়ার সাহেব ভ্রু কুচকে বললেন, কি? কাল আবারও কক্সবাজার যেতে চাই। সুমু, সামিয়া, নাজমিন আমাদের সাথে যাবে। সুমুকে সাথে নিয়ে যাওয়ার পারমিশনটা এই বাড়ির কারোর থেকে নেওয়ার প্রয়োজন মনে করছি না। আর নাজমিন আর স্বামীকে নিতে চাই সুমুর জন্য। সুমুর ব্যাপারটা বাদ দিয়ে নাজমিন আর স্বামীর ব্যাপারটা পুরোটা বলুন। তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো। তবে কিছুদিন আগেই এমন একটা অঘটন ঘটলো সুমুর সাথে, তা ওই কক্সবাজারে। এরপরেও তুমি... কথা কেড়ে নিল শেহরাজ গম্ভীর গলায় বলল, অঘটন যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে, তার মানে এই না যে সুমু সবসময় বাড়িতে থাকবে। আনোয়ার সাহেব আর কিছু বলল না, মাথা নাড়িয়ে শেহরাজের কথার সাথে সম্মতি জানালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সুমু। পরনে ধূসর রঙের থ্রি পিস, চুলগুলো ছেড়ে রাখা, ওড়নাটা মেঝের সাথে ঝুলছে। শরীরে শীতের বস্ত্র নেই। ব্যালকনি দিয়ে হিমশীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে সুমুর নাজুক দেহটা। ঠান্ডায় মৃদু কেঁপে কেঁপে উঠছে, তবুও কোনো তাড়া নেই রুমে যাবার। বাতাসের ফলে ওড়না আর চুলগুলো উঠছে। আনমনে সুমু গেয়ে উঠল। পেছনে কারো উপস্থিতি টের পেতে থেমে গেল সুমু। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল সুমুর। ডান হাতের তালু দিয়ে পানি মুছে ফেললো সুমু। ঘুরে দাঁড়ালো শেহরাজের দিকে। শেহরাজ ব্যালকনিতে রাখা রকিং চেয়ারে বসে ফোনে স্ক্রল করছে। সুমুকে তাকিয়ে থাকতে দেখে বলল, প্যাকিং করেছো? জি। চুপ করে গেল দুজনাই। শেহরাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু বলতে চাও? সুমু কোনো কথা বলল না। ধীর পায়ে এগিয়ে গেল শেহরাজের দিকে। শেহরাজের সামনে দাঁড়িয়ে আচমকাই মেঝেতে শেহরাজের পা দুহাতে জড়িয়ে শেহরাজের উরুর উপর মাথা রেখে বসে পড়ল। হঠাৎ এমন ঘটনায় শেহরাজ অবাক হলো ভীষণ, তবে কিছুই বলল না। থাকতে দিল সুমুকে ওইভাবে বসে। কত সময় গেল কে জানে। শেহরাজ তাকিয়ে আছে সুমুর ঝুঁকে থাকা মাথার দিকে। কিছুক্ষণ পর পর মৃদু কেঁপে কেঁপে উঠছে সুমুর দেহখানা। শেহরাজ উরুর জায়গায় প্যান্টে ভেজা অনুভব করছে। শেহরাজ জানে তার প্রেয়সী কাছে। বুকে টেনে নিতে ইচ্ছা করলেও ইচ্ছেটাকে দমিয়ে রাখলো শেহরাজ। সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। মিনিট খানেক বাদে সুমু মুখ খুলল, খান সাহেব, হুম, শুনেছি মানুষ মারা যাবার পর আল্লাহ তাকে আখিরাতে পুনরায় জীবন দান করেন সব পাপ পুণ্যের হিসাব নেবার জন্য। যদি মানুষটা পাপী হয় তাহলে তাকে জাহান্নাম নসিব করা হয়, আর যদি মানুষটা ইমানদার ব্যক্তি হয় তাহলে তাকে জান্নাত নসিব করা হয়। আর জান্নাত নসিব করার আগে ওই ব্যক্তিকে আল্লাহ নাকি একটা প্রশ্ন করেন। আপনি জানেন খান সাহেব সেই প্রশ্নটা কি? কি? সৃষ্টিকর্তা নাকি ওই ইমানদার ব্যক্তির কাছে জানতে চায় যে দুনিয়াতে এমন কোন ইচ্ছা আছে যেটা সে দুনিয়াতে বেঁচে থাকতে খুব করে চেয়েছিল তবে পূরণ হয়নি। তখন যদি ওই ইমানদার ব্যক্তি তার ইচ্ছাটার কথা বলে তাহলে নাকি আল্লাহ তার ওই ইচ্ছাটার সাথে সাথে পূরণ করে। আর জান্নাতে কোনো ইচ্ছাই অপূরণীয় থাকে না, সেখানে মুখ থেকে কথা বের হবার আগেই ইচ্ছা পূরণ হয়ে যায়। থামলো সুমু। পুনরায় বলল, আপনি জানেন যখন আমার জীবনে এমন সময়টা আসবে তখন আমি কোন অপূরণীয় ইচ্ছার কথা বলবো? কি ইচ্ছা? আপনাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, আপনার ভালোবাসা পাওয়ার ইচ্ছা। শেহরাজ অবাক হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। সুমু পুনরায় বলল, মোনাজাতে শুধু একটা জিনিসই চাই, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন তাকেই যেন পান, কিন্তু আখিরাতে আপনি যেন আমার হন। আমি বড্ড বেশি লোভী খান সাহেব। কারণ কেন জানেন? কারণ দুনিয়াতে আপনাকে আমি পেলেও মৃত্যু একটা সময় আমাদের আলাদা করে দিত, কিন্তু আখিরাতে আপনাকে একবার পেয়ে গেলে আর হারানোর ভয় নেই। দুনিয়াতে হাজারো মেয়ে আপনার দিকে তাকাবে, কিন্তু আখিরাতে অন্য কোনো মেয়ে আমার খান সাহেবের দিকে তাকাবেন না। কি মজা তাই না খান সাহেব? আখিরাতে আপনি একান্তই আমার হবেন,
কোনো হারানোর ভয় থাকবে না। কত লোভী একটা মেয়ে আমি, বড্ড বেশি লোভ আমার আপনাকে একান্তই নিজের করে পাবার খান সাহেব। আমি আপনাকে মোনাজাতে আখিরাতের জীবনে চাই। দয়া করে আপনি অন্তত আপনার ওই ভালোবাসার মানুষটার সাথে দুনিয়া পর্যন্ত থাকতে চাইয়েন, আখিরাতের জীবনে চাইয়েন না। যদি চান তাহলে আমি যে দুনিয়া আখিরাত দুটো জীবনেই হেরে যাব। আচ্ছা খান সাহেব, হবেন তো আপনি আখিরাতের জীবনে আমার? বলেন না খান সাহেব, হবেন তো? থাকবেন তো আমার সাথে? বলেন না খান সাহেব, ও খান সাহেব। কাঁদছে সুমু। কান্নার ফলে হেঁচকি উঠে গেছে সুমুর। এক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে কেঁপে উঠছে শরীরটা। আর্তনাদ এত করুণ শোনায় কেন জানে না শেহরাজ। সুমুর বলা কথাগুলো শেহরাজের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে যত্ন সহকারে সুমুকে পাজা করলে তুলে নিল, রুমে নিয়ে বেডে শুইয়ে দিল, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। নিঃশব্দে সুমুর পাশে গিয়ে বসলো। আলতো স্পর্শে সুমুর মুখের উপর আসা চুলগুলো কানের পাশে গুজে দিল। সুমুর হাত ধরে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর তুমি খুব তাড়াতাড়ি পাবে সুইটহার্ট। শহরে ব্যস্ত মানুষের কোলাহল শোনা যাচ্ছে। সকলে যার যার কাজের জায়গায় ছুটছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে। দূর থেকে ফেরিওয়ালার ডাকে মাঝে মাঝে ভেসে আসছে। রাহিনদের 3টা গাড়ি নিজ গতিতে ছুটছে। শেহরাজরা ভোরের আলো ফোটার আগে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সুমু আর শেহজাদকে আলাদা গাড়িতে যেতে দেওয়া হয়েছে। শেহরাজের ভাষ্য মতে তারা নিউ কাপল, তাদের প্রাইভেসির প্রয়োজন। রাহিনরা সকলে বাকি 2টা গাড়ি নিয়ে বেরিয়েছে। ইফতিয়ার রাইসা যাওয়ার জন্য অনেক বাহানা করেছিল। শেহরাজের আলাদাভাবে কিছু বলতে হয়নি। রাহিন নিজে আগে ওদের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে। মা খালার বোনদের জন্য, বন্ধুদের জন্য অনেক মাথা হেট হয়েছে রাহিনের। রাহিন জানে ওরা দুজন গেলে আবারও কোনো না কোনো গন্ডগোল পাকাবে, তাই ওদের দুজনকে পড়াশোনার কথা বলে বাসায় রেখে এসেছে। রাহিনদের গাড়িতে নাজমিন আর সামিয়াও আছে। আয়ুব আর নাজমিন মাঝে মাঝে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। মাঝে মাঝে এর মধ্যেই রাহিনের মনে হয় এদের দুজন ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না হয়তো। রাহিন ড্রাইভিং সিটে বসেছে। রাহিনের পাশের সিটে আইয়ুব বসেছে। পেছনের 2 সিটে নাজমিন আর সামিয়া বসেছে। বাকি পেছনের 2 সিটে সারবাজ আর নিহাল। অমিত আর বাজরা অন্য গাড়িতে। স্যান্ডিকে শেহরাজ লোকেশন দিয়ে কালকে কক্সবাজার পাঠিয়ে দিয়েছে। রাহিন ভিউ মিররে ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে সামিয়াকে দেখছে। রাহিন শুধু সামিয়ার মাধ্যমিকটা শেষ করার অপেক্ষায় আছে। সামিয়ার মাধ্যমিকটা শেষ হলে বাসায় বিয়ের কথা বলবে। এই মেয়েটার জন্য রাহিনের বেঁচে থাকা। বাইরে যখন থাকে তখন এই মেয়েটাকে এক পলক দেখার জন্য, একটু কথা বলার জন্য মনটা ছটফট করে রাহিনের। সামিয়া কি বোঝে রাহিনের এই ফিলিংসগুলো? বোঝে না। কিভাবে বুঝবে? সামিয়া তো রাহিনকে ভালোবাসে না। ভালোবাসে, তবে ভাইয়ের মতো। রাহিন খুব করে চায় সামিয়া রাহিনকে বুঝুক, ভালোবাসুক। সে কি কোনোদিনও সামিয়াকে বোনের নজরে দেখেছে? দেখেনি। যদি কোনো নজরে দেখে থাকে তাহলে সেটা হলো বউয়ের নজরে। পিচ্চি বউ হবে সামিয়া তার। গাড়ি চলছে নিজ গতিতে। সুমু জানালার সাথে মাথা ঠেকে বাহিরের দিকে তাকিয়ে আছে। শেহরাজ দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান হাতে রেড বুল ক্যানের বোতল, মুখটা গম্ভীর করে রাখা। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে সুমুকে ফলো করছে। সুমু অপলক তাকিয়ে আছে বাহিরের দিকে। হঠাৎ শেহরাজ গান প্লে করলো। গানটা 2 লাইন হতে সুমুর গানটা বন্ধ করে দিল। পুনরায় একই রকমভাবে বসে রইল। শেহরাজ সুমুকে চালানোর জন্য আবারও নিউ গান প্লে করলো। সুমু গানটা আবার অফ করে দিল। বিরক্তি নিয়ে তাকালো শেহরাজের দিকে। শেহরাজ ড্রাইভিং করতে ব্যস্ত। মুখ দেখে বোঝা যাচ্ছে না রেগে গেল কিনা। শেহরাজের কোনো প্রতিক্রিয়া না দেখে সুমু পুনরায় মাথা হেলিয়ে দিল। সুমু চোখ বন্ধ করতে শেহরাজ আবারও গান প্লে করলো। সুমু মহাবিরক্ত হলো। রাগে কষ্টে বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে সুমু। সে কষ্ট পাচ্ছে আর তার খান সাহেব একের পর এক মিউজিক প্লে করেই যাচ্ছে। মনে হচ্ছে আজ তার বিয়ে, যার জন্য তিনি এত খুশি। অবশ্য খুশি হবেই বা না কেন, আজ তো তার ভালোবাসার মানুষটার সাথে দেখা হবে। তার খুশি থাকাটা তো স্বাভাবিক। কিন্তু খান সাহেব কি বুঝতে পারছে না আমার মনের অবস্থা? আমার সামনে অন্তত কি এমন না করলে হচ্ছে না তার? কথাগুলো মনে মনে আউড়িয়ে গানটা অফ করে দিল সুমু। বিরক্তির সাথে শেহরাজের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান, আমি অন্য গাড়িতে যাব। শেহরাজের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে আপন মনে গাড়ি চালাতে ব্যস্ত। সুমু আরো বিরক্ত একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। নিচ থেকে গাড়ির ব্রেক কষল সুমু। রাস্তা পুরোপুরি ফাঁকা হতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল তারা। শেহরাজ একটা রাম ধমক মারল সুমুকে। চেঁচিয়ে বলল, আরে ক্রেজি সুমু, কি করলে তুমি এটা? তুমি জানো তোমার এই কাজে আজ কত বড় দুর্ঘটনা হতে পারতো? নেহাত রাস্তা পুরোই ফাঁকা দেয়, নয়তো কি হয়তো? তোমার কোনো আইডিয়া আছে? সুমু কোনো কথা বলল না। গাড়ি থেকে বের হবার জন্য গাড়ির দরজা খুলতে শেহরাজ হাঁচকা টান মেরে সুমুকে নিজের কোলের উপর নিয়ে এলো। ভয়ে সুমু চোখ মুখ খিচে বন্ধ করে রইল। নিজের অবস্থান বুঝতেই চোখ মেলে তাকালো সুমু। শেহরাজ গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে সুমুর কোমর জড়িয়ে ধরলো, অন্য হাতে স্টিয়ারিং এ রাখলো। পুনরায় গাড়ি চলতে শুরু করলো। সুমুর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হার্টবিট বেড়ে গেছে।
শেহরাজের হাতে জড়িয়ে রাখা কোমরের অংশে সুরসুর করছে সুমুর। অন্যরকম একটা ফিলিং শরীরে কাজ করছে সুমুর। শরীর গরম হয়ে আসছে। অবাকের চোটে সুমু নড়াচড়া করতে ভুলে গেছে। এক আকাশ সমান লজ্জা ভর করেছে সুমুর শরীরে। কিন্তু সেই লজ্জাটা বেশিক্ষণ থাকলো না। তার খান সাহেবের অন্য কেউ আছে কথাটা মনে পড়তেই কোলের মধ্যে মুচড়ামুচড়ি শুরু করলো সুমু। শেহরাজ বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, এত নড়ছো কেন? এসব কি? যখন তখন আমার শরীরে হাত দেন, আমাকে কোলে তুলে নেন, এইসব কেন করেন আপনি? আমাকে নামান বলছি। শেহরাজ দুষ্টু হেসে বলল, শুধু কোলে আর শরীরে হাত দিয়েছে তাই এমন করছো? কিন্তু এখনো তো তোমার উপর আমার পুরো অধিকার আছে। মানে শুধু কোলে তোলা, শরীরে হাত দেওয়া ছাড়াও আরও অনেক কিছুর অধিকার আমার আছে। সুমু ভ্রু কুচকে তাকালো শেহরাজের দিকে। শেহরাজের মুখে তখনও দুষ্টু হাসি, কিন্তু আজ এই হাসিতে ঘায়েল হবে না সুমু। সে একটু উচ্চস্বরে বলল, বিয়েটা তো আপনি নিজের ইচ্ছে থেকে করেও মেনে নেননি, তাহলে কিসের অধিকার? আর আপনার না ভালোবাসার মানুষ আছে, তাহলে এগুলো কি তাকে ঠকানো হচ্ছে না? হচ্ছে না, কারণ আমি আমার বিয়ে করার বউকে কোলে নিয়েছি। আর এক্ষেত্রে আমার ভালোবাসার মানুষটা আমাকে অবশ্যই বুঝবে। আর হইল বিয়েটা মেনে না নিয়ে অধিকারের প্রশ্ন। তাহলে শোনো, বিয়েটা মানি আর না মানি, অধিকারটা আমার আছে। আর তাই ভাবছি কি ভাবছেন? ভাবছি এই যে বিয়েটা যখন করে ফেলেছি, অধিকারটা যখন আছেই, তাহলে বাসরটা কেন করবো না? বাসরটা করে ফেলি, কি বলো? শুধু শুধু লস কেন করবো বলো? বিয়েটার কিছু তো একটা ফায়দা হোক। মানে এসব কি বলছেন আপনি? মানে হলো আমাদের এই কক্সবাজার জায়গাটাকে তুমি হানিমুন হিসেবে নিতে পারো। আপনি থাকবেন? আর প্লিজ আমাকে নামান। শেহরাজ আর কোনো কথা না বলে সুমুর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। সুমু একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। মনে মনে বলল, কখনো পাওয়া হবে না, তবুও তার প্রতি এত কেন মায়া? ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। শেহরাজদের কক্সবাজার পৌঁছাতে অনেকটা সময় বেশি লেগেছে। পুরো রাস্তা 3 থেকে 4 বার গাড়ি থামিয়েছে। সারবাজ ভিডিও শুট করেছে। আইয়ুব আর রাহিন মারামারি করেছে। ভালো ভালো রেস্টুরেন্ট চোখে পড়লে খেতে চলে গিয়েছে। তাড়াতাড়ি পৌঁছানোর খুব একটা তাড়া ছিল না ওদের। শেহরাজ সারাটা রাস্তা সুমুকে ওভাবে কোলের মধ্যে বসিয়ে এনেছে। সুমু অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি। যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে ততই শেহরাজের হাতের বাঁধন শক্ত হয়েছে। সুমু পেরে ওঠেনি শেহরাজের ওই বলিষ্ঠ হাতের সাথে। পুরো রাস্তা সকলে অনেক আনন্দ করতে করতে আসলেও সুমুর মনটা খারাপ ছিল। কখনো কখনো জোরপূর্বক হাসলেও সে হাসি দীর্ঘমেয়াদী হয়নি। সারা রাস্তা দুষ্টুমি কখনো কখনো জোরপূর্বক হাসলেও সেই হাসি দীর্ঘমেয়াদী হয়নি। সারা রাস্তা দুষ্টুমি আর জার্নি করে সকলেই এখন ক্লান্ত। সকলে যার যার রুমে চলে গেছে। ঘোরাঘুরি কাল হবে। সুমু আসার পর থেকে কাঙ্ক্ষিত একজন মানবীকে খুঁজছে, কিন্তু শেহরাজের গতিবিধি দেখে বুঝতে পারছে না এখানে তারা ছাড়া আর কেউ আছে কিনা। শেহরাজ আসার পর স্যান্ডিকে নিয়ে কোথাও একটা বেরিয়েছিল। 30 মিনিটের মধ্যে আবারও ফিরে এসেছে। এখন বাহিরে বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছে। রিসোর্টে আসার পর রুম থেকে বের হয়নি সুমু। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়েছে। আজকাল আপন মনে অনেক বেশি কিছু ভাবে সুমু, যেই ভাবনার কোনো শেষ নেই। নিজেই নিজেকে অনেক বোকা বোকা প্রশ্ন করে আবার নিজেই নিজেকে উত্তর দিয়ে তাচ্ছিল্যের সাথে হাসে সুমু। ভাগ্যের পরিহাসের কাছে জিতেও হেরে গেছে সুমু। যে মানুষটাকে সবসময় গোপনে ভালোবেসে এসেছে সেই মানুষটা আজ তার স্বামী, কিন্তু তা ক্ষণিকের সে পেয়েও হারাতে চলেছে তার খান সাহেবকে। পেয়েছিল প্রশ্নটা নিজের মনকে নিজেই করে আফসোসের সাথে হাসলো সুমু। পেয়েছিল কথা খুব হাস্যকর। সুমু তো পায়নি তার খান সাহেবকে। যদি পেত তাহলে হারানোর প্রশ্ন আসতো। যাকে পায়নি তাকে হারানোর কোনো প্রশ্নই আসে না। সুমু নিজের হাতে তার খান সাহেবকে ওই ভাগ্যবতী মেয়েটার হাতে তুলে দেবে। শেহরাজ রুমে আসলো। এসেই ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সুমু ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে রইল। একবারও পেছনে ঘুরে তাকালো না। ওয়াশরুম থেকে পানি পড়ার মৃদু শব্দ ভেসে আসছে। মিনিট 5-এর মধ্যে শেহরাজ বেরিয়ে আসলো। বেডের উপর পা ঝুলিয়ে বসে বলল, বউ, এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকো কেন? ভেতরে আসো। সুমু জানে না এই বউ ডাক্তার মধ্যে কি ছিল। ডাক্তার কর্ণ পর্যন্ত যেতে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সুমুর শরীরের উপর দিয়ে। অন্যরকম এক ভালো লাগা কাজ করলো সুমুর ভেতরে। আপনা আপনি ঘুরে দাঁড়ালো সুমু। ব্যালকনি থেকে সরে গিয়ে বসলো রুমের সোফার উপর। শেহরাজ সুমুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এইসব বউটু দেখে তোমার আমার প্রতি মায়ের আরও বেশি বাড়িয়ে লাভ নেই, তাই না সুমু? সুমু মাথা তুলে তাকালো শেহরাজের দিকে। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি জানেন খান সাহেব, সবকিছুর একটা শেষ সীমা থাকে। দুনিয়ার কোনো কিছুই অফুরন্ত নয়। সবকিছু কোথাও না কোথাও গিয়ে আটকাবে। যেমন ধরেন আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একদিন আপনার রাস্তাও একদিন ফুরিয়ে যাবে। রাস্তা কিন্তু অফুরন্ত নয়, তারও একটা শেষ আছে। তো আপনার প্রতি আমার ভালোবাসা কিংবা মায়া বলুন, সেটা যেতে যেতে এখন শেষ সীমানায় গিয়ে ঠেকেছে। সেখানে থেকে এখন আর ফিরে আসতে হলে হয়তো আবারও আমাকে সেই একই পথ পিছিয়ে
হেঁটে আসতে হবে, কিন্তু আমি ফিরে আসতে চাই না। বলতে পারেন মায়ার শেষ সীমানার দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি আমি। এখন আমি অনেক ক্লান্ত। আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি, আর তাই এখন ক্লান্ত হলেও মনে একটা শান্তি আছে। আপনি দেখেন না, একজন মানুষের পাহাড়ের চূড়ায় ওঠার একটা কাঙ্ক্ষিত সীমানা থাকে, তার সেই সীমানাটা একদম পাহাড়ের চূড়ায়। অত উপরে উঠতে উঠতে মানুষ হাঁপিয়ে যায়, অনেকবার হোঁচট খায়, তবুও কিন্তু ওঠে। আর সীমানা পর্যন্ত পৌঁছে গেলে সে কি শান্তি, সে কি শক্তি, আমারও কি ঠিক সেম? শেহরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে, দুষ্টুমি করে বলল, এতই যখন ভালোবাসে তাহলে বউয়ের সব দায়িত্ব পালন করছো না কেন? সে তো এখনো আমার বউ হয়নি, তাই সে যতদিন বউ না হয় তুমি অভিনয় করে হলে দায়িত্বটা পালন করো। আচ্ছা যাও, বউয়ের দায়িত্ব পালন করতে হবে না, কিছুদিন অভিনয় করে হলে আমার সাথে প্রেম করো। বিয়ে করলাম, বউটার সাথে যদি কিছু করতেই না পারি তাহলে কি আমার ফলোয়াররা আমাকে মেনে নেবে বলো? সুমু পুনরায় হাসলো, সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, বেড থেকে একটা বালিশ হাতে নিয়ে বলল, মনমরা দেহে প্রেম নামক অভিনয় আর আসবে না খান সাহেব। দেহ হত্যা মহাপাপ, তাই মন হত্যা করেছি। বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়লো সোফার উপর। শেহরাজ শুধু তাকিয়ে রইল, আজ আর সুমুকে বেডে শোয়ার জন্য জোর করলো না। রুমের লাইট অফ করে দিয়ে ল্যাপটপ নিয়ে বেডের উপর বসলো। সুমু শেহরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করলো। শরীর খুব ক্লান্ত, তাই ঘুমের রাজা খুব তাড়াতাড়ি সুমুর চোখে ভর করলো। শেহরাজ অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ করলো। চোখে ঘুম ভর করাতে ল্যাপটপ বন্ধ করতে গিয়ে চোখ পড়লো সুমুর উপর। ল্যাপটপের মৃদু আলোয় রুমের সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। শেহরাজ বেড থেকে নেমে দাঁড়ালো, এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর দেহের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে পাজা করলে তুলে নিল সুমুকে। ঘুমের ঘোরে কিছুটা নড়ে উঠল সুমু। সুমুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল শেহরাজ, তবে সুমুর ঘুমটা ভাঙালো না। শেহরাজের বুকের মধ্যে মুখ গুজে গভীর ঘুমে তলিয়ে গেল। সুমুকে বিড়াল ছানার মতো গুটিয়ে ঘুমাতে দেখে আলতো হাসলো শেহরাজ। বেডে নিয়ে শুয়ে ব্ল্যাঙ্কেটটা গলা পর্যন্ত জড়িয়ে দিল। সুমুর পাশে বসে কিছুক্ষণ সুমুর মাথায় হাত বুলিয়ে দিল। আলতো করে সুমুর কপালে একটা চুমু খেলো। ল্যাপটপটা হাতে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো, নিজে গিয়ে শুয়ে পড়লো সোফার উপর। মাথার নিচে এক হাত রেখে তাকিয়ে রইল সুমুর দিকে। কিছুক্ষণ তার প্রেয়সীকে অপলক দেখে চোখ বন্ধ করলো। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙলো সুমুর। আড়মোড়া ভেঙে উঠে বসলো, চোখ খুলে নিজেকে বেডের উপর দেখে কিছুটা অবাক হলো সুমু। সোফার দিকে চোখ পড়তে শেহরাজকে চোখে পড়লো সুমুর। শরীরটা উন্মুক্ত, ব্ল্যাঙ্কেটটা মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। শীতের দিনেও এক লোকটাকে উন্মুক্ত শরীরে শুতে হবে কেন সুমু বুঝে পায় না। দানবের মতো বিশাল শরীরটা নিয়ে যে ওইটুখানি সোফায় শুতে কষ্ট হচ্ছে তা সুমু খুব ভালো করেই বুঝতে পারছে। বেড থেকে নেমে দাঁড়ালো সুমু, এগিয়ে গেল শেহরাজের কাছে। মেঝে থেকে ব্ল্যাঙ্কেটটা তুলে জড়িয়ে দিল শেহরাজের গায়ে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। জানালা থেকে পর্দা সরিয়ে রুমটাকে আলোকিত করে দিল। পেছনে ঘুরে তাকাতেই দেখলো শেহরাজ ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলেছে। শেহরাজের অস্থির কারণটা বুঝে সুমু চটজলদি পর্দাটা আবারও টেনে দিল। ধীর পায়ে হেঁটে পুনরায় শেহরাজের কাছে গেল। শেহরাজের সামনে দাঁড়িয়ে মেঝেতে বসলো। শেহরাজের সিল্কি চুলগুলো চোখের সামনে এসে পড়েছে, একদম বাচ্চাদের মতো দেখতে লাগছে সুমুর। খান সাহেবকে, কি মিষ্টি নিষ্পাপ চেহারা তার খান সাহেবের। কত সময় গেল কে জানে। হঠাৎ শেহরাজ নড়ে চড়ে উঠল। সুমু ঝটপট উঠে দাঁড়ালো, চলে যেতে নিবে তখনই শেহরাজের কণ্ঠ ভেসে আসলো সুমুর কর্ণে। চোখ বন্ধ রাখা অবস্থাতে শেহরাজ বলল, কি দেখলে? পা থমকে গেল সুমুর। পেছনে ঘুরে তাকালো, ভ্রু কুচকে বলল, মানে? চোখ মেলে তাকালো শেহরাজ। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে? এই যে এভাবে আমার দিকে তাকিয়েছিলে, তো বলো কি দেখলে? এতক্ষণে আমার কিউট ফেসে বাই এনি চান্স তুমি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছিলে না তবু? রেগে গেল সুমু, কোমরে দুই হাত রেখে বলল, সুযোগ নিচ্ছিলাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার করে বলুন। শেহরাজ দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে বলল, বোঝাতে চাচ্ছি যে আমি এখন পিওর ভার্জিন বউ। তুমি ঘুমের ঘরে আমার সাথে এমন কিছু করো না যাতে আমার ভার্জিনিটি নষ্ট হয়। তোমার জন্য আমার ভার্জিনিটি নষ্ট হলে বাসরাতে আমি আমার ভালোবাসা মানুষটাকে কি উত্তর দেবো বলো? সুমু আঙ্গুল তাক করে শেহরাজকে কিছু বলতে গিয়েও বলল না। কথা বলার মুখটাই বিগড়ে গেছে সুমুর। এই লোকটা কাল থেকে অসভ্য মার্কা সব কথা বলছে। অবশ্য বলবেই বা না কেন, এখন তো এখানে আবার ওনার ভালোবাসার মানুষটা এসেছে, এখন তো অলওয়েজ ওনার মুড রোমান্টিক থাকবে। কথাগুলো মনে মনে আউড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল সুমু। শেহরাজ সুমুর যাওয়ার পানে তাকে নিঃশব্দে হাসলো। ঘড়ির কাটার সময় 10টা, 10:30 হবে হয়তো। রিসোর্টের চারপাশটা আলোয় আলোকিত হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। রিসোর্টের বারান্দায় সুমু একা দাঁড়িয়েছে, হাতে একটা চিরকুট, চোখে পানি। ডিনারে সকলে হালকা পাতলা কিছু খেয়েছে। সুমু বিকালেও কোথাও বেরোয়নি। সকলে চারপাশটা
ঘুরে দেখলে সুমু কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে। সুমুর ভাষ্য মতে সে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে, তাই এসব ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর শেহরাজকে রুমে দেখতে পায়নি সুমু। বেড ছেড়ে উঠে ওয়াশরুমে যাবার সময় চোখ পড়ে সোফার উপর থাকা একটা প্যাকেটের দিকে। প্যাকেটটা হাতে নিতে যাবে তখনই একটা চিরকুট দেখতে পায়। প্যাকেটটা রেখে চিরকুটটা আগে হাতে তুলে নেয় সুমু। চিরকুটটা খুলতেই তাতে বড় বড় করে লেখা দেখতে পায়, আমি আর রুমে আসবো না, তোমার সাথে আর দেখা হবে না রাত 12টার পর। তখন আমার পাশে আমার প্রিয়তমা থাকবে। এই প্যাকেটটার মধ্যে কিছু অর্নামেন্টস আর ড্রেস আছে। আমার ভালোবাসা মানুষের সামনে তো তোমাকে একটু সেজে গুছিয়ে দিতে হবে। ওর সামনে তো তোমাকে পাগলের মতো নিয়ে যেতে পারে না। সারা দিন থাকো পাগলের মতো, তাই এগুলো দিয়ে গেলাম। এগুলো পরে 11:30-এর মধ্যে রেডি থাকো। বাইরের গাড়িতে স্যান্ডি ওয়েট করবে তোমার জন্য। রেডি হয়ে চলে এসো। চিরকুটটা আবারও পড়লো সুমু। প্যাকেটটা এখনো খুলে দেখেনি সুমু। বারান্দা ছেড়ে রুমে আসলো। সোফার উপর থেকে প্যাকেটটা হাতে তুলে নিল। প্যাকেটটা খুলতেই দেখলো একটা হোয়াইট কালারের লং গাউন। পুরো গাউনটাতে স্টোনের কাজ করার সাথে ম্যাচিং অর্নামেন্টস। গাউনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সুমু। ড্রেস চেঞ্জ করে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। শেহরাজে দেওয়া অর্নামেন্টসগুলো একে একে পরে নিল। রাত হওয়ায় চুলগুলো এক ঝুটি করে উঁচু করে বেঁধে নিল সুমু। সাজতে ইচ্ছা না করলেও হালকা সাজলো সুমু। নিজেকে ভালো করে একবার দেখে নিল। দেখতে সুন্দর লাগলেও এই সৌন্দর্য সুমুর কাছে আজ অপ্রয়োজনীয় মনে হয়। ঘড়িতে সময় একবার চেক করে বেরিয়ে পড়লো রুম থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।